হ্যালো বন্ধুরা, আজ আপনাদের শোনাতে যাচ্ছি পৃথিবীর সবচাইতে জনপ্রিয় মুভি টাইটানিকের গল্প। টাইটানিক ছিল পৃথিবীর সবচাইতে বড় জাহাজ। এই জাহাজটি এত বড় আর বিলাসবহুল একটি জাহাজ ছিল যে তখনকার সময়ে ধনী ধনী ব্যক্তিদের এই জাহাজে চড়ে ভ্রমণ করার ইচ্ছা ছিল। টাইটানিক যখন তার প্রথম যাত্রা শুরু করেছিল তখন যাত্রার আগে এর প্রধান ক্যাপ্টেন ও এর নির্মাণকারীরা বলেছিল এই জাহাজটি কখনোই সমুদ্রে ডুববে না, এবং আমরা বাজি ধরে বলতে পারি স্বয়ং সৃষ্টিকর্তাও এই জাহাজটিকে সমুদ্রে ডুবাতে পারবে না, নাউজুবিল্লাহ। কিন্তু সৃষ্টিকর্তার সাথে চ্যালেঞ্জ জানানোর জন্যই বোধহয় প্রথম যাত্রার মাত্র কয়েক ঘন্টা পরেই সমুদ্রে থাকা বিশাল একটি দানবের সাথে ধাক্কা লেগে জাহাজটি 2240 জন প্যাসেঞ্জার নিয়ে সমুদ্রে ডুবে যেতে শুরু করে। এই যাত্রীদের মধ্যে 2 জন যুবক যুবতী ছিল যারা পুরো জাহাজে যেখানে সেখানে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছিল। তাদের অভিশাপ এবং কি ছিল ওই ভয়ঙ্কর দানব, আর কিভাবেই বা জাহাজটি সমুদ্রে ডুবে গিয়েছিল, এটা জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো মুভির গল্প। এই মুভিটি দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন আজ থেকে বহু বছর আগে সমুদ্রের গভীরে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের গল্প টাইটানিক। টাইটানিক ডুবে যাওয়ার বহু বছর পর ব্রুক লাভেট নামের একজন ট্রেজার হান্টার বিরাট বড় একটি জাহাজ নিয়ে এবং তার একটি টিম নিয়ে টাইটানিক জাহাজটি সমুদ্রে যেখানে ডুবে গিয়েছিল সেখানে চলে আসে। তারা জানতে পেরেছিল টাইটানিক যখন ডুবে যায় তখন এই জাহাজে একজন বিরাট ধনী ব্যক্তি ছিলেন, যার ওয়াইফের কাছে একটি নেকলেস ছিল, আর ওই নেকলেসটির নাম ছিল হার্ট অব দি ওশিয়ান। আর ওই নেকলেসটির বর্তমানে দাম $400 মিলিয়ন। তাদের কাছে উন্নত প্রযুক্তির ক্যামেরা, ড্রোন এবং রোবট ছিল, যেগুলো দিয়ে তারা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে সেই ডায়মন্ডের নেকলেসটি খুঁজে বেড়াচ্ছিল। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার এত বছর পরেও সমুদ্রের নিচে সেটা একদমই অক্ষত ছিল, আর এগুলো দেখে ব্রুক এবং তার টিমের লোকজন অনেক বেশি অবাক হয়ে যায়। তারা তাদের জাহাজে বসে উন্নত প্রযুক্তির সব রোবট সমুদ্রের নিচে নামায়, যেগুলির মাথায় ক্যামেরা লাগানো ছিল। এরপর তারা সেগুলি টাইটানিকের ভেতরে পাঠিয়ে দেয় এবং নিজেরা মনিটরে দেখতে থাকে। সেখানে তারা মানুষের পোশাক, শিশুদের দেহ পড়ে থাকতে দেখে। এভাবে খুঁজতে খুঁজতে তারা টাইটানিকের আরও গভীরে প্রবেশ করে, আর তারপর হঠাৎ করে তারা একটি লকার খুঁজে পায়। রোবট দিয়ে ধরে তারা সেই লকারটিকে বাইরে বের করে নিয়ে আসে। তারপর রোবট সহ সেই লকারটিকে জাহাজের উপরে তুলে নিয়ে এসে তারা অনেক খুশি হয়, কারণ তারা জানতো সেই দামি হার্ট অব দি ওশিয়ান নামের ডায়মন্ডের নেকলেসটি এই লকারের মধ্যেই ছিল। তারা মেশিন দিয়ে লকারটি কেটে ভিতর থেকে সেই ডায়মন্ডের নেকলেসটি বের করার চেষ্টা করে, কিন্তু ব্রুক তার ভেতরে একটি পেপার ছাড়া আর কিছুই পায় না। এতে তার সম্পূর্ণ প্রজেক্টটাই লস হয়, কারণ সে বিপুল পরিমাণ টাকা খরচ করে এখানে এসেছিল। সেখান থেকে যে পেপারটি পাওয়া গিয়েছিল, একটা মেয়ে সেটা পরিষ্কার করে দেখতে পায় ওই পেপারটা একটা পেইন্টিংয়ের পেপার। এটাতে একটি সুন্দরী মেয়ের স্কেচ আঁকা ছিল, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই মেয়েটি তার গলায় হার্ট অব দি ওশিয়ান নেকলেসটি পরে আছে। এই স্কেচটি দেখে ব্রুক আবারও আগ্রহী হয়ে ওঠে। সে ভালো করে খুঁজে দেখতে পায় মেয়েটির স্কেচের নিচে একটি সিগনেচার করা, আর সেখানে তারিখ লেখা আছে 14 এপ্রিল 1912, অর্থাৎ এটি টাইটানিক ডুবে যাওয়ার ঠিক একদিন আগের তারিখ ছিল। এদিকে ট্রেজার হান্টিংয়ের পুরো কার্যক্রমটাকে তারা টিভিতে লাইভ সম্প্রচার করছিল, আর অন্যদিকে আমরা রোজ নামের একটি বৃদ্ধাকে দেখতে পাই। রোজ তার নাতিকে নিয়ে মাটির জিনিসপত্র বানানোর কাজ করত। টিভিতে সে ব্রুক লাভেটের প্রচার করা ওই অনুষ্ঠানটি দেখে তার নাতিকে টিভিটা আরও এদিকে ঘুরিয়ে দিতে বলে, আর তারপর মেয়েটির স্কেচ তার চোখে পড়ে। এবার সে তার নাতিকে দিয়ে ব্রুকের কাছে একটি স্যাটেলাইট কল করে। রোজ নিজের পরিচয় দিয়ে ব্রুককে বলে, ছবির ওই মেয়েটি আমি নিজেই। রোজের এই কথা শুনে ব্রুক একটি হেলিকপ্টার পাঠিয়ে ওই বৃদ্ধাকে সমুদ্রের মাঝখানে তার জাহাজে নিয়ে আসে। কিন্তু তাকে নিয়ে আসার কথা শুনে ব্রুক লাভেটের একজন সহকর্মী তাকে বলে, ওই বৃদ্ধা মহিলা তো মিথ্যা কথা বলতে পারে, এমনও তো হতে পারে সে লাইমলাইটে এসে পপুলারিটি পাওয়ার জন্য মিথ্যা কথা বলছে, তাই তাকে নিয়ে এসে তুমি ভুল করছো। কিন্তু ব্রুক লাভেট তার এসব কথায় কোনো কান দেয় না। তারপর কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পায় সেখানে সেই হেলিকপ্টারটি চলে এসেছে। রোজ তার সাথে করে বাসার সব জিনিসপত্র নিয়ে এসেছিল, কারণ সে ছিল খুব শৌখিন একজন মহিলা। এগুলো দেখে ব্রুক এবং তার সহকর্মীরা একটু অবাক হয়। তারপর ওই বৃদ্ধাকে কিছুক্ষণ রেস্ট নিতে দেওয়ার পর ব্রুক তার রুমে আসে। তারা রোজকে একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখায় যে কিভাবে টাইটানিক জাহাজ একটি বরফের পাহাড়ের সাথে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল। কিন্তু এটা দেখার পর রোজ তাদের বলে, তোমরা খুব সুন্দর একটি ফরেনসিক অ্যানালাইসিস ভিডিও দেখিয়েছো, কিন্তু এটার বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণই আলাদা ছিল। এছাড়াও রোজের সামনে সেখান থেকে পাওয়া বেশ কিছু জিনিস নিয়ে আসা হয়। সেগুলো দেখে রোজ তার পুরনো স্মৃতিগুলো মনে করতে শুরু করে। আসলে এইসব জিনিসগুলো তার নিজের ব্যবহার করা জিনিসপত্র ছিল।
ব্রুক লাভেট রোজকে তখন জিজ্ঞেস করে টাইটানিক ডুবে যাওয়ার দিন ঠিক কী ঘটেছিল বা ওটা কিভাবে ডুবে গিয়েছিল, সেই ঘটনা কি তুমি আমাদের সাথে বলতে পারবে? তখন রোজ উঠে গিয়ে দেয়ালে চোখ বুলাতে শুরু করে আর সে তার পুরনো স্মৃতি মনে করতে শুরু করে। আর তারপর সবাইকে টাইটানিক ডুবে যাওয়ার সেই অদ্ভুত ঘটনাটি সে শোনাতে শুরু করে। আজ থেকে 84 বছর আগে টাইটানিক যখন তার প্রথম সমুদ্রযাত্রা করার জন্য বন্দরে দাঁড়িয়েছিল, তখন হাজার হাজার মানুষ এটাতে ওঠার জন্য টিকিট কাটতে চেষ্টা করেছিল। কিন্তু তাদের মধ্যে খুব ধনী এবং অল্প সংখ্যক মানুষ টাইটানিকের টিকিট পেয়েছিল, যারা খুবই ভাগ্যবান ছিল। সেখানেই একটা রেস্টুরেন্টে জ্যাক নামের একটি ছেলে তার বন্ধুদের সাথে জুয়া খেলছিল, আর জুয়ার বাজি ছিল টাইটানিকের 2টি টিকিট। জ্যাক এবং তার কাছের বন্ধুটি অন্যদের সাথে জুয়ায় জিতে গিয়েছিল, তাই তারা টাইটানিকের সেই টিকিট 2টি পেয়ে গিয়েছিল। টিকিট 2টি পেয়ে তারা অনেক খুশি হয়েছিল, কারণ জ্যাকের বাড়ি ছিল আমেরিকাতে, আর টাইটানিক আজকে লন্ডন থেকে আমেরিকাতে যাত্রা করবে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় গাড়ি থেকে একটা রাজকীয় পরিবার নামছে, আর এই মেয়েটির নাম ছিল রোজ, যাকে আমরা আজকের গল্প বলতে দেখছি। রোজের বয়স তখন মাত্র 21 বছর ছিল। সে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি মেয়ে ছিল। তার সাথে তার মা এবং হবু হাজবেন্ড ক্যাল ছিল, আর তারা টাইটানিকে করে আমেরিকাতে যাওয়ার জন্য উঠেছিল, আর আমেরিকাতে গিয়ে তাদের বিয়ে হবে। ক্যাল অনেক ধনী একজন মানুষ, এছাড়াও সে ইংল্যান্ডের রাজার খুব কাছের একজন আত্মীয় ছিল, তাই তার প্রচুর পরিমাণে সম্পদ ছিল। অনেক উঁচু শ্রেণীর মানুষ হওয়ায় স্বভাবতই তারা ফার্স্ট ক্লাস ডেকে টাইটানিকের টিকিট সংগ্রহ করেছিল। কিন্তু জ্যাক এবং তার বন্ধুদের কাছে ছিল থার্ড ক্লাস ডেকের টিকিট। থার্ড ক্লাস ডেকে সব গরিব এবং সমাজের সব নিচু শ্রেণীর যাত্রীরা উঠেছিল, আর এখানে পরিবেশও তেমন ভালো ছিল না। কিন্তু ফার্স্ট ক্লাস ডেক ছিল ঝকঝকে আর পরিপাটি করে সাজানো। দিকে জাহাজ ছাড়ার সময় হলে বন্দরে হাজার হাজার লোক আসে টাইটানিক জাহাজকে বিদায় জানানোর জন্য, কারণ এটি ছিল একটি স্বপ্নের জাহাজ। যারা এটাতে উঠতে পারেনি তারা দূর থেকে জাহাজটিকে হাত নেড়ে নেড়ে বিদায় জানানো শুরু করে। জ্যাক আর তার বন্ধু ফ্যাব্রিজিও জাহাজের ডেকে এসে সবাইকে উদ্দেশ্য করে বিদায় জানাতে শুরু করে, যদিও এখানে তাদের পরিচিত কেউই ছিল না। তারপরও এটা করতে তাদের অনেক ভালো লাগছিল, কারণ তারা এই স্বপ্নের জাহাজটিতে উঠতে পেরেছে আর অবশেষে তারা বাড়ি যেতে পারবে। এভাবে হাজার হাজার মানুষকে বিদায় জানিয়ে স্বপ্নের জাহাজ টাইটানিক সমুদ্রে ভেসে চলা শুরু করে। জ্যাক এবং তার বন্ধু ফ্যাব্রিজিও নিজেদের রুম খুঁজে আরামে শুয়ে পড়ে। যাত্রার শুরুর কিছুক্ষণ পর জাহাজের প্রধান ক্যাপ্টেন আরেকজন কো ক্যাপ্টেনকে বলে, টাইটানিক তো অনেক দ্রুতগতির একটি জাহাজ, তাহলে চলো না আমরা এর গতি পরীক্ষা করে দেখি। এই বলে সে সবাইকে নির্দেশ দেয় টাইটানিককে তার পুরো গতিতে চালানোর জন্য। ক্যাপ্টেনের নির্দেশ পেয়ে শ্রমিকরা সমস্ত গতি বাড়িয়ে দেয়। এদিকে জ্যাক এবং তার বন্ধুটি টাইটানিকের একদম সামনে চলে আসে এবং তারা দুজন তাকিয়ে পানি কেটে কিভাবে টাইটানিক তরতর করে এগিয়ে যাচ্ছে সেটা দেখতে থাকে। এত বড় জাহাজ পৃথিবীর মানুষ আর কখনো দেখেনি, তাই জাহাজের যাত্রীরা বাইরে এসে দেখতে থাকে এটা আসলে কিভাবে সমুদ্রে ভেসে চলে। জ্যাক নিচে বেশ কিছু ডলফিন মাছ দেখতে পায়, যেগুলি টাইটানিকের আগে আগে ভেসে চলে যাচ্ছিল। জ্যাক সেখানে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, আই এম দ্য কিং অব দি ওয়ার্ল্ড। অর্থাৎ তারা দুজন সেখানে খুবই এনজয় করছিল। অন্যদিকে ফার্স্ট ক্লাস ডেকে ক্যাল এবং তার পরিবারের লোকেরা মিলে ডিনার করছিল। সেখানে জাহাজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লোকও ছিল। রোজ একটা সিগারেট ধরিয়ে খেতে গেলে তার মা তাকে নিষেধ করে এবং তার হাজবেন্ড সেটা তার মুখ থেকে নিয়ে নষ্ট করে দেয়। এসব নিয়ে রোজ খুবই বিরক্ত ছিল, তাই সে সেখান থেকে উঠে ডেকে চলে আসে একা কিছুটা সময় কাটানোর জন্য। এদিকে জাহাজের ডেকে জ্যাক এবং তার বন্ধুরা মিলে বসেছিল। জ্যাক সেখানে থাকা একজন বাবা এবং মেয়ের ছবি আঁকছিল। সে ছবি আঁকায় খুবই পারদর্শী ছিল, আর এটাই তার একমাত্র ভালোবাসা বা শখ ছিল। ছবি আঁকতে আঁকতে হঠাৎ করে জ্যাকের চোখ যায় উপরের দিকে, যেখানে রোজ এসে দাঁড়িয়েছিল। রোজকে দেখে জ্যাক তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু জ্যাককে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রোজ একটু বিব্রতকর অবস্থায় পড়ে। আর জ্যাককে তার বন্ধুরা বলে, ওদিকে তাকিয়ে লাভ নেই বন্ধু, ওটা ফার্স্ট ক্লাস ডেকের মেয়ে, ওরা ধনী পরিবারের মেয়ে। কিন্তু তারপরেও জ্যাক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এমন সময় সেখানে রোজের হবু হাজবেন্ড ক্যাল এসে তাকে নিয়ে চলে যায়। কিন্তু ভিতরে এসেও তার ভালো লাগে না, বরং তার আশেপাশে এই অহংকারী মানুষগুলোকে দেখে তার বেঁচে থাকার ইচ্ছাই শেষ হয়ে যায়। তারা অত্যন্ত ধনী মানুষ হলেও সবকিছু নিয়মের মধ্যে আবদ্ধ। এখানে তার নিজের স্বাধীনতা বলে কিছুই নেই, সবসময় সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয়। এই সব কিছু ভাবতে ভাবতে জীবনের প্রতি বিরক্ত হয়ে সে দৌড়ে জাহাজের একদম ডেকের কাছে চলে আসে। কিন্তু সে যখন দৌড়ে আসছিল তখন একটা বেঞ্চে জ্যাক শুয়ে আকাশের দিকে তাকিয়েছিল।
তখন সে লক্ষ্য করে তার পাশ দিয়ে কেউ যেন দৌড়ে চলে গেল। তাই বেঞ্চ থেকে উঠে কাছে এসে দেখতে পায় এটা সেই মেয়েটা যে দিনের বেলা ওপরে দাঁড়িয়েছিল। জ্যাক দেখতে পায় মেয়েটি জাহাজ থেকে সমুদ্রের পানিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। রোজ যখন সমুদ্রে ঝাঁপ দিবে ঠিক তখনই জ্যাক তার পিছন থেকে ডেকে ওঠে। সে রোজকে বলে ভুল করেও পানিতে ঝাঁপ দিও না। তার কণ্ঠ শুনতে পেয়ে রোজ পিছনে তাকিয়ে জ্যাককে বলতে শুরু করে, তুমিও ভুল করেও আমার কাছে এসো না। তুমি কাছে আসলে আমি আরো তাড়াতাড়ি পানিতে ঝাঁপ দেব। কিন্তু জ্যাক তার কথা না শুনে তার কাছে এসে বলতে শুরু করে, তুমি এখান থেকে ঝাঁপ দিলে আমারও কোনো সমস্যা নেই, তবে মানবিক দিক থেকে ভাবতে গেলে তোমাকে বাঁচানোর জন্য আমাকেও পানিতে ঝাঁপ দিতে হবে। তবে আমি খুব ভালো সাঁতার পারি, এজন্য হয়তো মরবো না, কিন্তু সমস্যা হচ্ছে সমুদ্রের পানি খুবই ঠান্ডা, তাই ডুবে মরার চেয়ে আমরা বরং ঠান্ডায় ধীরে ধীরে মারা যাব, আর এটাতে আমাদের প্রচণ্ড কষ্ট হবে। জ্যাক রোজকে এই কথাগুলো বলতে থাকে আর নিজের শার্ট প্যান্ট জুতা খুলতে থাকে। কিন্তু তার এমন কথা শুনে রোজ খুবই ভয় পেয়ে যায়, কারণ সে জানতো না যে সমুদ্রের পানি কতটা ঠান্ডা হবে। সে তো একবারে মরে যেতে চায়, যদি ধীরে ধীরে মারা যায় তাহলে তো অনেক কষ্ট হবে। তাই এসব ভেবে সে মারা যাওয়ার সিদ্ধান্ত থেকে ফিরে আসে। তারপর জ্যাক তাকে বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দিলে সেও ফিরে আসার জন্য তার দিকে ঘোরে। কিন্তু যখন রেলিং পার হয়ে উপরে উঠতে যাবে ঠিক তখনই হঠাৎ করে তার জামায় পা পিছলে সে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু জ্যাক তার হাত ধরে ফেলে। তারপর অনেক কষ্টে তাকে উপরে টেনে তোলে, কিন্তু তোলার সময় রোজ জ্যাকের গায়ের উপরে এসে পড়ে। তবে তার চিৎকার শুনে সেখানে কিছু সিকিউরিটি গার্ড চলে আসে, আর তারা এসেই দেখতে পায় জ্যাক রোজের গায়ের উপর আছে। এটা দেখে তারা বুঝতে পারে জ্যাক হয়তো রোজের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর সেখানে তার হবু হাজব্যান্ড ক্যালকে ডাকা হয়। জ্যাককে রোজের সাথে খারাপ আচরণ করায় তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু পুলিশ যখন তাকে নিয়ে চলে যাবে তখন রোজ তার হাজব্যান্ডকে বলে, সে আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি, বরং আমাকে সে বাঁচিয়েছে। আমি জাহাজের ডেকে দাঁড়িয়ে নিচে প্রোপেলার দেখার চেষ্টা করছিলাম, তখন প্রায় পড়েই যাচ্ছিলাম, আর সেই মুহূর্তে জ্যাক এসে আমাকে বাঁচিয়েছে। রোজের এই কথাগুলো শুনে সেখানে থাকা পুলিশগুলো বলতে শুরু করে, বাহ, এই ছেলে তো তাহলে একজন হিরো, কারণ সে অন্যের জীবন বাঁচিয়েছে। এজন্য জ্যাককে ছেড়ে দেওয়া হয়। তারপর ক্যাল যখন রোজকে নিয়ে চলে যাচ্ছিল তখন একজন পুলিশ অফিসার তাকে বলে, নিজের হবু বইয়ের জীবন বাঁচানোর জন্য ছেলেটিকে কিছু উপহার দেবে না? তার এমন কথা শুনে জ্যাক ক্যালকে কিছু টাকা উপহার দিতে যায়। তখন রোজ ক্যালকে বলে, আমার জীবন বাঁচানোর জন্য ওকে তুমি সামান্য কয়টা টাকা উপহার দিচ্ছ? এবার এই কথা শুনে ক্যাল জ্যাককে আরও বেশি কিছু টাকা দেয় এবং পরদিন রাতে তাদের সাথে ডিনার করার জন্য আমন্ত্রণ জানায়। তারা চলে গেলে সেখানে ক্যালের সেক্রেটারি মিস্টার লাভজো থেকে যায়। তখন জ্যাক তার কাছ থেকে একটি সিগারেট চেয়ে নেয়, কিন্তু লোকটি জ্যাককে বলে, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই না? একজন যুবতী মেয়ে জাহাজের রেলিং থেকে পড়ে যাচ্ছিল আর তাকে বাঁচানোর জন্য তোমার জামা কাপড় এবং জুতা খোলা লেগেছে। এই কথা শুনে জ্যাক কিছুই বলে না। তখন লোকটি সেখান থেকে চলে যায়। পরদিন সকাল হলে রোজ জ্যাকের কাছে আসে তাকে ধন্যবাদ জানানোর জন্য। জ্যাক তখন রোজকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, তুমি কিসের জন্য আত্মহত্যা করতে চাইছিলে? তোমার এমন লাক্সারিয়াস লাইফস্টাইল রেখেও তুমি নিজের জীবন নষ্ট করে ফেলতে চাইছিলে কেন? তখন রোজ তাকে তার জীবনের বিরক্তিকর জিনিসগুলো বলতে শুরু করে এবং বলে সে তার চারপাশের মানুষদেরকে একদমই পছন্দ করতে পারে না, কারণ তারা খুবই অহংকারী এবং ধনী, আর তারা এতটাই ধনী যে সবসময় পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। এই বলে সে তার হাতে থাকা এঙ্গেজমেন্টের আংটিটা তাকে দেখায় এবং বলে, ক্যালের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আমেরিকাতে গিয়ে আমরা বিয়ে করব, কিন্তু তাকে আমার একদমই পছন্দ হয় না। এমন সময় জ্যাক তাকে প্রশ্ন করে, তুমি কি তাকে ভালোবাসো? কিন্তু এই প্রশ্ন শুনে রোজ কিছুটা বিরক্ত হয় এবং জ্যাককে বলে, তুমি আমার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করতে পারো না? কিন্তু জ্যাকের কাছে এটা একটা সিম্পল প্রশ্ন ছিল, তাই সে এই প্রশ্নটা শুনে এমন রিয়েক্ট করলো কেন সে কিছুই বুঝে উঠতে পারে না। রোজ তখন আরও বিরক্ত হয়ে জ্যাকের সাথে কিছুটা তর্ক করে সেখান থেকে চলে যায়, আর জ্যাক সেখানে বোকার মতো দাঁড়িয়ে থাকে, কারণ তার অপরাধটা কি সে তো এখনো কিছুই জানে না। এদিকে রাতের বেলা রোজ যখন তার রুমে ছিল তখন তার কাছে ক্যাল আসে। সে তার গলায় একটা ডায়মন্ডের নেকলেস পরিয়ে দেয়। এটাই সেই হার্ট অব দি ওশিয়ান নামের 56 ক্যারেট পিওর গোল্ডের ডায়মন্ড, যেটা লাভেট খুঁজে বেড়াচ্ছিল। এটা পরিয়ে দিতে দিতে সে রোজকে বলে, অতীতে এই লকেটটি পরতো স্পেনের রানী লুইস 13, আর এখন এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি শুধু একবার তোমার মনটা আমার জন্য খুলে দাও, দেখবে আমি তোমাকে কতটা ভালোবাসি। ক্যালের এমন কথা শুনে রোজের মনে তার জন্য কিছুটা ভালোবাসার জন্ম নেয়।
তবে সকাল হলে রোজ যখন আবারও জাহাজের ছাদে ঘুরে বেড়াচ্ছিল তখন তার সাথে জ্যাকের দেখা হয়। কিন্তু এবার সে জ্যাকের হাতে একটা নোটবুক দেখতে পায়। সে তার হাত থেকে ওটা কেড়ে নিয়ে বলে, দেখি কি এমন জিনিস তুমি টেনে নিয়ে বেড়াচ্ছ। এই বলে খাতাটা নিয়ে সে দেখতে শুরু করে। এটা ছিল জ্যাকের ড্রয়িং বুক। সেখানে অনেক চমৎকার চমৎকার ছবি আঁকা ছিল। এগুলো দেখে রোজ তো মুগ্ধ হয়ে যায়। সে জ্যাককে জিজ্ঞেস করে, এগুলো কি সত্যিই তুমি এঁকেছো? জ্যাক তখন বলে, হ্যাঁ, এগুলো আমি এঁকেছি। আমি ড্রয়িং করতে খুবই ভালোবাসি। আর এগুলো পৃথিবীর বিভিন্ন শহরের মানুষদের দেখে দেখে ড্রয়িং করা। সেখানে একটা মেয়ের ছবি বারবার আঁকা ছিল। এজন্য রোজ তাকে জিজ্ঞেস করে, এই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড? এর ছবি তুমি অনেকবার এঁকেছো দেখছি। কিন্তু জ্যাক বলে, এটা একটা প্রস্টিটিউটের ছবি, আর আমি তাকে টাকা দিয়ে এটা এঁকে নিয়েছি। তার ড্রয়িং স্কিল দেখে রোজ অনেক বেশি মুগ্ধ হয়ে যায় এবং তার সাথে মন খুলে গল্প করতে শুরু করে। জ্যাকও তার জীবনের সব গল্প রোজকে বলতে শুরু করে। সে আসলে একটা ভবঘুরে ছেলে। তার মা বাবা সবাই মারা গেছে, তাই সে পৃথিবীর বিভিন্ন শহরে শহরে ঘুরে বেড়ায়। কিন্তু এখন সে বহুদিন পরে তার বাড়ি অর্থাৎ আমেরিকাতে যাচ্ছে। জ্যাকের এমন স্বাধীন জীবন দেখে রোজের অনেক ভালো লাগে, কারণ তার জীবন ছিল পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। সে সবসময় মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে চাইতো। এভাবে গল্প করতে করতে তাদের দুজনের ভিতর অনেক মিল হয়ে যায়। তারা একে অপরের বন্ধু হয়ে যায়। তারপর সন্ধ্যা হলে রোজ তার নিজের রুমে চলে যায়। জ্যাক সেখানেই দাঁড়িয়েছিল। এমন সময় সেখানে রোজের মায়ের একজন বান্ধবী ঘুরতে ঘুরতে এসেছিল। মহিলাটি জ্যাককে দেখে বলে, আরে তুমি সেই ছেলেটা না যে রোজের জীবন বাঁচালে? কিন্তু আজ তো আমাদের এখানে পার্টি, তুমি আজ পার্টিতে কি পরে আসবে? জ্যাক তখন বলে, কেন, এই যে এখন যে শার্টটি পরে আছি এটি পরেই আমি পার্টিতে যাব। জ্যাকের এমন কথা শুনে মহিলাটি তাকে সাথে নিয়ে নিজের রুমে যায় এবং তার ছেলের একটি ড্রেস জ্যাককে পরতে দেয়। মহিলাটির ছেলেও প্রায় জ্যাকের বয়সেরই ছিল, তাই এই পোশাকটি জ্যাকের গায়ে খুব সুন্দর ফিট হয়েছিল। আর এই পোশাকে তাকে একজন ধনীর ছেলের মতোই দেখাচ্ছিল। পোশাকটি পরে রাতের বেলা সে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের ডেকে চলে আসে পার্টিতে যোগ দেওয়ার জন্য। এখানে সবকিছু সাজানো গোছানো ছিল। মানুষজন সবাই ধনী ধনী ঘরের এবং পরিপাটি। রোজ তাকে দূর থেকে দেখেই অবাক হয়ে যায়, কারণ তাকে এই পোশাকে অনেক ধনীদের মতো দেখাচ্ছিল। রোজ জ্যাকের হাত ধরে তাকে নিয়ে সবার সামনে উপস্থিত হয় এবং একে একে সবাইকে তার সাথে পরিচয় করিয়ে দিতে শুরু করে। এরপর ডিনার টেবিলে বসে তারা গল্প করতে শুরু করে। রোজ দূর থেকে জ্যাককে খাবার বিভিন্ন নিয়মকানুন শিখিয়ে দিতে শুরু করে, কারণ জ্যাক তো এর আগে কখনো এমন লাক্সারিয়াস পার্টিতে অ্যাটেন্ড করেনি। সেখানে জ্যাক তার জীবনের গল্প সবাইকে শোনাতে শুরু করে। সে বলে, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াই, এক শহর থেকে আরেক শহরে। গতকাল আমি একটা ব্রিজের নিচে ঘুমিয়েছিলাম, আর আজকে পোকার খেলায় টাইটানিকের 2টো টিকিট জিতে আপনাদের মতো সুন্দর কিছু মানুষের সাথে আড্ডা দিচ্ছি। আমার লাইফ অনেকটা গেমের মতো। তার এমন কথাবার্তা শুনে সেখানে থাকা সবাই বেশ ইমপ্রেস হয়। তারপর তারা সবাই ব্র্যান্ডি পার্টি করতে অন্য রুমে চলে যায়। কিন্তু জ্যাক সেখানে যেতে চায় না, কারণ তার চলে যাওয়ার সময় হয়ে গেছে। তবে যাওয়ার সময় সে রোজের হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে যায়। রোজ দেখতে পায় সেই চিঠিতে লেখা আছে, তুমি কি একটি রিয়েল পার্টিতে যোগ দিতে চাও? তাহলে বাইরে ঘড়ির কাছে আমি দাঁড়িয়ে আছি, এখানে চলে এসো। চিঠিটা পেয়ে রোজ বাইরে এসে জ্যাকের সাথে দেখা করে। তখন জ্যাক তাকে থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের ডেকে নিয়ে আসে। এখানেও সবাই পার্টি করছিল। এখানে সুন্দর সুন্দর সব বাদ্যযন্ত্র বাজছিল। এখানে কোনো নিয়মের বেড়াজালে আবদ্ধ না থেকে মানুষজন যে যার মতো আনন্দ ফুর্তি নাচানাচি করছিল। এখানে ছেলে মেয়ে, যুবক যুবতী, বৃদ্ধ, কিশোর, এমনকি বাচ্চারাও আনন্দ করছিল। এখানে কারো কোনো বিধি নিষেধ ছিল না। রোজ এসব দেখে খুবই মজা পাচ্ছিল, কারণ সে তো এমন স্বাধীনতাই এতদিন দেখতে চাইতো। জ্যাকের বন্ধু ফ্যাব্রিজিও একটা মেয়ের সাথে নাচছিল। তারা সেখানে সত্যিকারের এনজয় যাকে বলে সেটাই করছিল। জ্যাক প্রথমে ছোট্ট একটা বাচ্চা মেয়ের সাথে ডান্স করছিল, আর রোজ একটি চেয়ারে বসে ব্র্যান্ডি ড্রিঙ্ক করছিল। কিন্তু হঠাৎ জ্যাক রোজের কাছে এসে বলে, চলো এখন তুমি আমার সাথে নাচবে। এই বলে সে তাকে তুলে নেয় এবং তারা দুইজন একসাথে ডান্স করতে শুরু করে। রোজের প্রথমে কিছুটা ভয় ভয় করলেও পরে সে খুব সুন্দর ডান্স করতে শুরু করে। কিন্তু সমস্যা হয়ে যায় একটাই, তারা যখন ডান্স করছিল তখন ক্যালে সেক্রেটারি লাভজয় এসে দেখে যায় যে রোজ জ্যাকের সাথে খুব খোলামেলাভাবে ডান্স করছে। এটা দেখে চুপি চুপি সে সেখান থেকে চলে যায় এবং ক্যালকে সবকিছু জানিয়ে দেয়। রোজ যখন পার্টি শেষ করে নিজের রুমে ফিরে আসে তখন রোজের মা তাকে অনেক বকাবকি করে।
সে যখন বলে আমি শুধু জ্যাকের সাথে একটু পার্টি করতে গিয়েছিলাম, তখন রোজের মা তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে বলে তোমার বাবা মারা যাওয়ার পর আমরা যে এত আরামায়েশে খেয়ে পরে উচ্চবিলাসী জীবনযাপন করছি সেটা শুধুমাত্র ক্যালের কারণে। তাই তুমি যদি তাকে বিয়ে না করো তাহলে আমাদেরকে রাস্তায় বসে ভিক্ষা করতে হবে। শুধু এইটুকু মনে রেখো সে আমাদের জন্য অনেক করেছে, তাই তোমার তাকেই বিয়ে করতে হবে। আর পরবর্তীতে তুমি যদি ওই রাস্তার ছেলেটার সাথে দেখা করো তাহলে মনে রেখো আমি তোমার সাথে আর কখনোই কথা বলবো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর রোজ যখন ক্যালের সাথে দেখা করতে আসে ক্যাল তখন তাকে অনেক বকাবকি করে। এছাড়াও সে রোজকে বলে তুমি চাইলে আমার সাথে নাও বিয়ে করতে পারো, কিন্তু এটা মনে রেখো আমি তোমাকে কখনো ওই রাস্তার ছেলের সাথে যেতে দেব না। ক্যালের এমন বিহেভিয়ার দেখে রোজ খুবই ভয় পেয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সে আর কখনো জ্যাকের সাথে দেখা করবে না। কিন্তু রোজ ক্যাল এবং তার মায়ের সাথে যখন বাইরে জাহাজে ছাদে ঘুরে বেড়াচ্ছিল তখন জ্যাক পিছন থেকে রোজকে ধরে একটা রুমের মধ্যে টেনে নিয়ে আসে। কিন্তু রোজ তার সাথে আর কথা বলতে চায় না। সে বলে তোমার সাথে কথা বলা আর সম্ভব না জ্যাক, কারণ আমার ক্যালের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তাছাড়া আমিও তাকে ভালোবাসি, তাই তুমি আর কখনো আমার সাথে দেখা করতে এসো না। কিন্তু জ্যাক তাকে অনেক কিছু বলার চেষ্টা করে। রোজ তার কোনো কথা না শুনে সেখান থেকে বেরিয়ে আসে। আর এরপর থেকে জ্যাক ওদের সাথে দেখা করার জন্য এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। একবার সে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের ডেকে যায় যেখানে রোজদের রুম ছিল, কিন্তু সিকিউরিটি গার্ডরা তাকে সেখানে ঢুকতে দেয় না। ক্যালের সেক্রেটারি লাভজয় তাকে একটা $20 নোট ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জ্যাক তার টাকাটা নিতে চায় না। তাই লোকটি ওই টাকাটা সিকিউরিটি গার্ডকে দিয়ে দিলে সিকিউরিটি গার্ড জ্যাকের ঘাড় ধরে বাইরে বের করে দেয়। সেখান থেকে অপমানিত হয়ে ফিরে এসে জ্যাক জাহাজের একদম সামনে রেলিং ধরে নীরবে মন খারাপ করে দাঁড়িয়েছিল। আর অন্যদিকে রোজও মন খারাপ করে বসে জ্যাকের কথাই ভাবছিল। তার চেয়ে বরং সে নিজের জীবন নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিল। যে জীবনে কোনো স্বাধীনতা নেই, সবসময় অহংকারী মনোভাব নিয়ে যেখানে বেঁচে থাকতে হয় সেখানে বেঁচে থাকারই বা কী মূল্য আছে। এই সব ভাবতে ভাবতেই একসময় সে জ্যাকের কাছে চলে আসে এবং তাকে বলে হ্যালো জ্যাক, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। সে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জ্যাক তাকে থামিয়ে দিয়ে তার হাত ধরে সামনে টেনে নিয়ে আসে এবং সে রোজকে বলে তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে চোখ বন্ধ করে আমার সাথে এসো। রোজ চোখ বন্ধ করলে জ্যাক তাকে সামনে রেলিংয়ের ধারে নিয়ে আসে এবং সেটার উপরে উঠতে বলে। তারপর সে নিজেও উঠে রোজের 2 হাত প্রশস্ত করে ধরে তাকে চোখ খুলতে বলে। রোজ চোখ খুলে দেখতে পায় সে তো উড়ছে। জ্যাক তাকে পিছন থেকে জড়িয়ে ধরে একটা কবিতার লাইন শোনায় আর তারপরে তারা একে অপরকে চুমু দিতে শুরু করে। সেখানে একটা অসাধারণ মুহূর্ত কাটানোর পর জ্যাককে রোজ তার নিজের রুমে নিয়ে আসে। আর এখানেই সে প্রথমবারের মতো জ্যাককে ডায়মন্ডের নেকলেসটি দেখায়। এরপর সে জ্যাককে বলে এই নেকলেসটি পরা অবস্থায় তুমি আমার একটি ছবি এঁকে দিবে। আমার শরীরে এই নেকলেসটি ছাড়া আর কোনো পোশাক থাকবে না। এই বলে সে তার সমস্ত ড্রেস খুলে শুধুমাত্র নেকলেসটি পরে একটা সোফায় শুয়ে থাকে আর তার সামনে বসে জ্যাক ছবি আঁকতে শুরু করে। আর এদিকে বৃদ্ধা রোজ যখন তার এই অসাধারণ স্মৃতি সবাইকে শোনাচ্ছিল তখন সবাই খুব মনোযোগ দিয়ে তার গল্প শুনছিল। আর রোজ তার ব্যবহার্য জিনিসপত্রগুলো দেখছিল আর সবাইকে গল্প শোনাচ্ছিল। গল্প শুনে সেখানে থাকা সবার চোখ দিয়ে পানি ঝরছিল। কিন্তু গল্পটা এতক্ষণ রোমান্টিক থাকলেও এবার এর সবচেয়ে বেদনাদায়ক, রোমহর্ষক আর ভয়ঙ্কর পর্যায় শুরু হয়, যে পর্যায়ের প্রতিটা মুহূর্ত মানুষের আহাজারিতে পরিপূর্ণ। রোজ আবারও তার গল্প বলতে শুরু করে। ড্রয়িং করা শেষ হলে রোজ ক্যালের জন্য একটা চিঠি লিখে রাখে এবং ডায়মন্ডের নেকলেসটি জ্যাকের হাতে দিয়ে ওটাকে লকারে রাখতে বলে। তারপর তারা দুজন ওখান থেকে বেরিয়ে পড়ে। তাদের উদ্দেশ্য জাহাজ পরবর্তীতে কোনো বন্দরে থামলে তারা দুজনেই সেখান থেকে নেমে পড়বে এবং পালিয়ে চলে যাবে। তারপর তারা দুজন মিলে বিয়ে করে সুখে সংসার করবে। কিন্তু তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন তারা ক্যালের সেক্রেটারির সামনে পড়ে যায়। সেখান থেকে পালিয়ে তারা সোজা ইঞ্জিন রুমে চলে আসে এবং তার মধ্য দিয়ে দৌড়ে দৌড়ে তারা স্টোর রুমে চলে আসে। এখানে অনেক মালামাল ছিল যেগুলো লন্ডন থেকে আমেরিকাতে ব্যবসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তারা দুজন কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পারে সামনে সুন্দর একটা পুরনো মডেলের নতুন গাড়ি রাখা আছে। এটা দেখে দুজনেই সেই গাড়িতে উঠে বসে এবং জ্যাক ড্রাইভিং সিটে বসে। তারপর সে বলতে শুরু করে হ্যালো মিস, কোথায় যাবে? কিন্তু রোজের আসলে এগুলোতে পোষাচ্ছিল না। সে জ্যাককে নিজের কাছে টেনে নেয় আর এখানেই তারা দুজনে প্রথমবারের মতো মিলিত হয় এবং বেশ কিছুক্ষণ রোমাঞ্চকর মুহূর্ত কাটায়। তারপর তারা ওই গাড়ি থেকে বেরিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা দুজন আবারও ক্যালের সেক্রেটারির সামনে পড়ে যায়। লোকটি তাদের খুঁজতে খুঁজতে রোজের রুমেও গিয়েছিল, কিন্তু সেখানে না পেয়ে সে তাদের পিছু নেয়।
কিন্তু রোজ এবং জ্যাক তার থেকে খুব সহজেই পালিয়ে যেতে পারে। এরপর তারা দুজন জাহাজের ছাদে এসে চুমু খেতে শুরু করে। আর এদিকে ক্যাল রোজের রুমে এসে সেই লকারটি খুলে সেখানে রোজের ড্রয়িংটি দেখতে পায়। এর সাথে সে এই চিঠিটিও খুঁজে পায়, আর সেখানে লেখা ছিল, এখন তুমি আমাদের দুজনকেই এই লকারের মধ্যে বন্দি করে রাখতে পারো। এটা পড়ার পর ক্যালের মাথায় একটা দারুণ আইডিয়া আসে, আর সেই অনুযায়ী সে তার সেক্রেটারিকে কাজে লাগিয়ে দেয়। ওই দিন রাতে প্রচণ্ড শীত পড়ছিল, কিন্তু এই শীতের মধ্যেও দুজন ওয়াচম্যান জাহাজের ছাদে দাঁড়িয়ে তাদের সামনে নজর রাখছিল। যদি জাহাজের সামনে সমুদ্রের ভিতরে কোনো বরফের পাহাড় পড়ে তাহলে তারা যেন দ্রুত ক্যাপ্টেনকে ইনফর্ম করে। কিন্তু দুজন ওয়াচম্যান হঠাৎ করে নিজের দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে দুজন যুবক যুবতী রোমান্স করছে, আর এই কঠিন শীতের মধ্যেও তাদের যেন গরম লাগছে। এই নিয়ে একজন ওয়াচম্যান আরেকজন ওয়াচম্যানের সাথে মজা করছিল, আর তারা জ্যাক এবং রোজের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। কিন্তু তারপরেই যখন হঠাৎ তারা সমুদ্রের দিকে তাকায় তখন দেখতে পায় তাদের সামনে বিরাট একটা বরফের পাহাড়। তারা দ্রুত কো ক্যাপ্টেনকে ইনফর্ম করে জাহাজ যেন অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হয়, কারণ তাদের ঠিক সামনেই একটা বিরাট বরফের পাহাড় আছে। তাদের কাছ থেকে এমন খবর শুনে কো ক্যাপ্টেন ভয়ঙ্কর ভয় পেয়ে যায়, আর তারা সাথে সাথে জাহাজের সব ইঞ্জিনগুলোকে বন্ধ করে দেয় এবং প্রোপেলারটাকে উল্টো দিকে ঘোরানো শুরু করে, যাতে করে জাহাজের গতি কমে যায়। এছাড়াও তারা দ্রুত জাহাজটিকে তাদের বামে ঘোরানোর চেষ্টা করে। এতে করে জাহাজ কিছুটা ঘুরে গেলেও বিপদকে কোনোভাবেই পাশ কাটানো যায় না। বরফের পাহাড়ের পাশ ঘেঁষে টাইটানিক সজোরে সামনের দিকে চলে যায়, আর এতে করে সাথে সাথে নিচের দিকের অংশ ভেঙে ইঞ্জিন রুমে পানি প্রবেশ করতে শুরু করে। পানির গতি এত বেশি ছিল যে সেখানে সবকিছু ডুবে যেতে শুরু করে। ইঞ্জিন রুমের শ্রমিকরা পানির মধ্যে হাবুডুবু খেতে শুরু করে, আর বাইরে মানুষজন একটা বিরাট ধাক্কা অনুভব করে। অথচ তারা বুঝতে পারে না কিছুক্ষণ পরেই তাদের কপালে কত বড় ভয়ানক বিপদ আসছে। টাইটানিক যখন বরফের পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছিল, জ্যাক আর রোজ তখন সেখানে দাঁড়িয়ে চুমু খাচ্ছিল। সুতরাং তারা এই প্রথম বুঝতে পারে টাইটানিক বরফের পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছে। যেহেতু কেবলমাত্র ইঞ্জিন রুমে পানি প্রবেশ করতে শুরু করেছে, সুতরাং ওপর থেকে তারা ইঞ্জিন রুমটাকে লক করে দিতে শুরু করে, যাতে করে পানি ওপরের দিকে আসতে না পারে। কিন্তু ইঞ্জিন রুমে তো শত শত শ্রমিক কাজ করছিল, তাদের সহ তারা দরজাগুলোকে লক করে দিতে শুরু করে, আর শ্রমিকগুলো দরজা দিয়ে বাইরে পালানোর চেষ্টা করে। কিছু কিছু শ্রমিক পালাতে পারলেও বেশিরভাগ শ্রমিকই সেই পানির নিচেই আটকে পড়ে। এদিকে জাহাজের প্রধান ক্যাপ্টেন ঘুম ভেঙে উঠে আসলে যখন দেখে সব ক্যাপ্টেনগুলো এমন তাড়াহুড়ো করছে, তখন সে জিজ্ঞেস করে কি হয়েছে। তারপর সেই ওয়াচম্যান তাকে সব ঘটনা খুলে বলে, আর এটা শুনে প্রধান ক্যাপ্টেন বুঝতে পারে টাইটানিকের কত বড় ক্ষতি হয়ে গেছে। এই প্রধান ক্যাপ্টেনই টাইটানিক নিয়ে যাত্রার আগে অনেক অহংকার করে বলেছিলেন টাইটানিক জাহাজ কখনো সমুদ্রে ডুববে না, এমনকি সৃষ্টিকর্তাও এই জাহাজটিকে সমুদ্রে ডুবাতে পারবে না, নাউজুবিল্লাহ। কিন্তু এখন তার মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝে উঠতে পারে না এখন তার কি করা উচিত। তার সব অহংকার এখন পানির সাথে মিশে যাবে। এদিকে থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের ডেকে কিন্তু ইতোমধ্যেই পানি উঠতে শুরু করেছে, আর সেখানে থাকা সবাই তাদের নিজেদের জিনিসপত্র নিয়ে আরও উপরে উঠতে শুরু করে। আর উপরের ফার্স্ট ক্লাস ডেকের মানুষজন এখনও জানেই না আসলে টাইটানিকের সাথে কি ঘটছে। মানুষজন কিছু বুঝতে না পেরে জাহাজের ছাদে পড়ে থাকা বরফখণ্ডগুলো নিয়ে খেলা করতে শুরু করে, আর জ্যাক এবং রোজ সবাইকে সতর্ক করার জন্য উপরে উঠতে শুরু করে। ওঠার সময় তারা ক্যাপ্টেনদের মুখে শুনতে থাকে টাইটানিক ভয়াবহ বিপদে পড়েছে। তাই রোজ জ্যাককে বলে আমাদের এখনই মা এবং ক্যালকে সবকিছু জানানো উচিত, তাহলে তারাও সতর্ক থাকতে পারবে। কিন্তু তারা যখন যাচ্ছিল তখন তাদের সামনে ক্যালের সেক্রেটারি আসে, আর সে পিছন থেকে জ্যাকের পকেটে চুরি করে সেই ডায়মন্ডের লকেটটি ভরে দেয়। তারপর তারা দুজন রুমে ঢুকলে ক্যাল পুলিশকে বলে জ্যাক আমার উপহার দেওয়া লকেটটি চুরি করেছে। এটা শোনার পর পুলিশ জ্যাকের পকেট চেক করে এবং সেখানে সত্যি লকেটটি খুঁজে পায়। এটা দেখে তো জ্যাক নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। চুরি করার অপরাধে জ্যাককে গ্রেপ্তার করা হয় এবং তাকে একটা জায়গায় নিয়ে গিয়ে বেঁধে রাখা হয়। অন্যদিকে প্রধান ক্যাপ্টেন জাহাজের সব ইঞ্জিনিয়ার এবং কো ক্যাপ্টেনদেরকে নিয়ে একটা ম্যাপ বের করে বোঝার চেষ্টা করে জাহাজের কতটা ক্ষতি হয়েছে। তারপর তারা সবকিছু পর্যালোচনা করে জানতে পারে আর মাত্র 2 ঘন্টা পরেই টাইটানিক সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাবে। সুতরাং এখনই তাদের উদ্ধার কার্যক্রম শুরু করে দেওয়া উচিত। তাই তারা দ্রুত জাহাজে থাকা লাইফ বোটগুলো নিচে নামাতে শুরু করে। আর এর মধ্যেই পুরো জাহাজের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে যে কিছুক্ষণের মধ্যেই টাইটানিক সমুদ্রে ডুবে যাবে। এই খবর জানার পরেই মানুষজন সবাই এদিক সেদিক ছুটোছুটি করতে শুরু করে, আর জাহাজের মানুষের নার্ভাসনেস কাটানোর জন্য সুন্দর মিউজিক বাজানো হয়।
রোজের মা এবং ক্যাল লাইফ বোটে ওঠার জন্য অপেক্ষা করছিল, কিন্তু রোজ তাদের থেকে পালিয়ে চলে আসে জ্যাককে খোঁজার জন্য। এদিকে জ্যাকের সামনে ভয়াবহ বিপদ। তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ক্যালের সেক্রেটারি আসে এবং সে একটা পিস্তল হাতে নিয়ে তাকে মারতে শুরু করে। তারপর সে জ্যাকের হাতকড়ার চাবিটা নিজের পকেটে নিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই জ্যাকের রুমে পানি প্রবেশ করতে শুরু করে, আর ধীরে ধীরে পানি বাড়তেই থাকে। জ্যাক কিছুই বুঝতে পারে না সে এখন কি করবে, কারণ তার হাত বাঁধা ছিল। সে এখন চাইলেও এখান থেকে পালাতে পারবে না। সে বুঝতে পারে এখানেই তাকে ডুবে মরতে হবে, আর তার জীবন এখানেই শেষ হবে। তবে রোজ কিন্তু তাকে খোঁজার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে জানতো না আসলে জ্যাককে কোথায় বেঁধে রাখা হয়েছে। তাই সে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। সে যতই নিচে নামছিল ততই পানি বাড়ছিল। তারপরেও ভয় পেয়ে পালিয়ে না এসে সে জ্যাককে খুঁজে বের করার জন্য তার নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। আর অবশেষে সে জ্যাককে একটি রুমের মধ্যে খুঁজে পায়। তারপর তার হাতকড়াটা খোলার জন্য সে চাবি খুঁজতে থাকে, কিন্তু চাবিটা সে কোথাও খুঁজে পায় না। তবে থেমে না থেকে হাতকড়াটা কাটার জন্য কিছু পাওয়া যায় কিনা সে সেটা খুঁজতে বাইরে বের হয়। একটা দেওয়ালে সে একটা কুঠার ঝুলানো দেখতে পায়। দ্রুত সেটা খুলে নিয়ে এসে সে অনেক সাহস নিয়ে জ্যাকের হাতকড়ায় কোপ বসায়, আর তারপর জ্যাকের কোনো ক্ষতি না হয়ে সেটা খুলে যায়। জ্যাক মুক্তি পাওয়ার সাথে সাথে তারা দুজন সেখান থেকে পালাতে শুরু করে। তবে ইতোমধ্যেই পানি অনেক বেড়ে গেছে, তাছাড়া তারা বের হওয়ার কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিল না। এদিকে টাইটানিক প্রায় অর্ধেকটা পানিতে ডুবে গেছে। জাহাজ কর্তৃপক্ষ ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের ও মহিলাদের আগে লাইফ বোটে উঠাচ্ছিল, কিন্তু থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের তারা কখনো গোনাই ধরেনি। বরং তারা এই গরিব মানুষদের ভিতরে আটকে দরজাগুলো লক করে দেয়। জ্যাক এবং রোজ এতক্ষণে এখানে পৌঁছে গিয়েছিল। জ্যাক সেখানে তার বন্ধু ফ্যাব্রিজিও এবং টমিকেও খুঁজে পায়। তারপর তারা চারজন মিলে অন্যদিকে কোনো রাস্তা আছে কিনা সেটা খোঁজার জন্য বের হয়ে যায়। তবে সেখানেও দরজা লক করা ছিল। তাই তারা সবাই মিলে গিয়ে একটা বসার সোফা নিয়ে এসে দরজাটা ভেঙে সেখান থেকে বের হয়ে আসে। আর এদিকে ক্যাল তার সেক্রেটারিকে নিয়ে লকার থেকে সেই ডায়মন্ডের লকেট সহ সব জিনিসপত্র নিয়ে কোনো একটা লাইফ বোট পাওয়া যায় কিনা সেটা খুঁজতে শুরু করে। তারপর একজন ক্যাপ্টেনকে তার বিজনেসের শেয়ারের লোভ দেখিয়ে এবং টাকার লোভ দেখিয়ে নিজের জন্য লাইফ বোটে একটা জায়গা করে নেয়। সে যখন চলে যাবে তখন সে জ্যাক এবং রোজকে দেখতে পায়। এখানে জ্যাক রোজকে একটা বোটে তুলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু রোজ তাকে ছেড়ে কখনোই যেতে চাইছিল না। সেই সময় ক্যাল এসে রোজকে বলে, তুমি মহিলাদের এই বোটে করে চলে যাও, আমি জ্যাককে নিয়ে অন্য একটা বোটে চলে আসছি। কিন্তু প্রথমে সে ক্যালকে বিশ্বাস করতে না চাইলেও পরে তার কথায় রাজি হয় এবং সে একটা বোটে উঠে পড়ে। তবে কিছুটা নেমে সে বুঝতে পারে ক্যালকে বিশ্বাস করা তার ঠিক হয়নি, তাই সে দ্রুত নৌকা থেকে জাহাজে ঝাঁপ দিয়ে দেয়। এটা দেখে জ্যাক তার দিকে দ্রুত ছুটে যেতে শুরু করে, আর ক্যালও তাদের পিছু নেয়। ক্যাল উপর থেকে দেখতে পায় জ্যাক রোজকে চুমু দিচ্ছে, আর এটা দেখে তার মাথায় আর কোনো কাজ করে না। তার সেক্রেটারি তাকে নিয়েই যাচ্ছিল, কিন্তু সে হঠাৎ করে তার কোমর থেকে একটা পিস্তল নিয়ে জ্যাকের দিকে গুলি করতে শুরু করে। তারা বাঁচার জন্য পালাতে শুরু করলেও ক্যাল তাদের ছাড়ে না। তবে গুলি করতে করতে শেষমেশ ক্যালের পিস্তলের বুলেট শেষ হয়ে যায়, তাই সে তাদের আশা ছেড়ে দেয়। জ্যাক রোজকে নিয়ে পালাতে পালাতে জাহাজের একদম নিচে চলে এসেছিল, আর সেখানেও পানি ভর্তি হয়ে গিয়েছিল। কিন্তু তাদের তো যেভাবেই হোক বাঁচতে হবে, তাই তারা দ্রুত উপরে ওঠার জন্য রাস্তা খুঁজতে থাকে। তারা দুজন একটা রাস্তা পেয়েও গেছিল, কিন্তু তারা একটা পথ পেয়ে গেলেও সেখানে দরজাটা তালা দেওয়া ছিল। জ্যাক তালাটা ভাঙার চেষ্টা করলেও সে কোনোভাবেই পারে না। তবে তখনই একজন লোক সেখান দিয়ে যাচ্ছিল, যার কাছে দরজার চাবি ছিল। জ্যাক লোকটাকে থামালে সে চাবি দিয়ে তালাটা খোলার চেষ্টা করে, কিন্তু লোকটার হাত থেকে চাবিটা পড়ে গেলে সে আর ওটা না তুলেই সেখান থেকে পালিয়ে যায়। জ্যাক চাবিটা পানিতে ডুব দিয়ে তুলে নিয়ে আসে। তারপর তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে প্রধান ক্যাপ্টেন কিন্তু মন খারাপ করে জাহাজের এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। তখন একজন বৃদ্ধা মহিলা তার কাছে এসে জিজ্ঞেস করে, ক্যাপ্টেন, আমরা এখন কোথায় যাব প্লিজ বলুন। কিন্তু ক্যাপ্টেন তার কোনো কথার উত্তর না দিয়ে সামনের দিকে চলে যেতে শুরু করে। সে জাহাজের কন্ট্রোল রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। সেখানে পানি ভর্তি ছিল। ভিতরে গিয়ে সে নীরবে অপেক্ষা করতে থাকে। তখন হঠাৎ করে তার চারপাশ থেকে জাহাজ ভেঙে পানি চলে আসে। এভাবেই ক্যাপ্টেনের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। এদিকে জাহাজ খুব দ্রুত ডুবে যেতে শুরু করে, কিন্তু তখনও জ্যাক এবং রোজ কোনো বোট খুঁজে পায়নি। তারা সমস্ত মানুষজনের মধ্য দিয়ে জাহাজের উপরের একটা অংশে ওঠার চেষ্টা করে, কিন্তু ওই অংশটা পুরোপুরি খাড়া হয়ে গিয়েছিল। তারা দুজন অনেক চেষ্টা করে জাহাজের রেলিং ধরেছিল। এখানেই তারা প্রথম মিট করেছিল,
এটা রোজ জ্যাককে মনেও করিয়ে দেয় বহু মানুষ উপর থেকে নিচে এসে পড়ছিল। সমুদ্রের পানি এত পরিমাণে ঠান্ডা ছিল যে মানুষগুলো পানিতে এসে পড়ছিল তারা সাথে সাথে ঝুমে বরফ হয়ে যাচ্ছিল। আর জাহাজটাকে দূর থেকে ডুবে যেতে দেখছিল রোজের মা এবং অন্যরা। একসময় জাহাজের অর্ধেক অংশ ভেঙে পানিতে ডুবে যায়, আর আরেকটা অংশ তখনও ভাসতে থাকে, কিন্তু সেটাও একসময় ডুবতে থাকে। জ্যাক আর রোজ তখন উপরে রেলিং ধরেছিল, কিন্তু একসময় তারাও পানিতে এসে পড়ে আর টাইটানিক পুরোপুরি সমুদ্রের নিচে তলিয়ে যায়। পানিতে পড়লে তারা একে অপরকে হারিয়ে ফেলে। শত শত মানুষ তখন পানিতে হাবুডুবু খাচ্ছিল। একজন লোক রোজকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছিল, এতে করে রোজ নিচে ডুবে যাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে জ্যাক এসে লোকটাকে মেরে তাড়িয়ে দেয়। জ্যাক রোজকে এক টুকরো কাঠের উপর উঠিয়ে দেয়। সেখানে শুধু একজনের ওঠার মতো জায়গা ছিল, তাই জ্যাক রোজকে উঠিয়ে নিজে পানিতে সাঁতরাতে থাকে। ওখানে পড়ে থাকা সব মানুষরাই সাঁতরানোর চেষ্টা করে, কিন্তু আটলান্টিক মহাসাগরের পানি এতটাই ঠান্ডা ছিল যে কয়েক মিনিটের মধ্যে এক একজন বরফের মতো জমে যেতে থাকে। তাদের চারপাশের পরিবেশ নিস্তব্ধ হতে থাকে। রোজেরও অনেক ঠান্ডা লাগছিল। রোজ তখন জ্যাককে বলে, জ্যাক, চারপাশে সবাই শান্ত হয়ে যাচ্ছে। জ্যাক বলে, তুমি ভয় পেও না, কিছুক্ষণের মধ্যেই এখানে বোট চলে আসবে আর আমরা বেঁচে যাব। কিন্তু রোজ অনেক ভয় পাচ্ছিল, তাই জ্যাক আবারও তাকে বলে, আমাদের ভাগ্য ভালো ছিল, তাই আমি টাইটানিকের টিকিট পেয়েছিলাম আর তোমাকেও পেলাম। জ্যাক বলে, তুমি আমাকে কথা দাও, পরিস্থিতি যতই খারাপ হোক তুমি কখনো সাহস হারাবে না। রোজ তখন তাকে কথা দেয়। কিছুক্ষণ পর কয়েকজন নাবিক বোট নিয়ে সেখানে আসে। সেখানে অনেক মানুষ মরে পড়েছিল। এসব দেখে একজন বলে, আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে। তাদের কথা শুনে রোজের চোখ খোলে। রোজ জ্যাককে ডাকতে থাকে, কিন্তু জ্যাক আর কোনো সাড়া দেয় না। রোজকে বাঁচানোর জন্য জ্যাক নিজের জীবন দিয়ে দেয়। রোজও চোখ বন্ধ করে, কিন্তু তখনই তার জ্যাকের বলা কথাগুলো মনে পড়ে। রোজ তাদের ডাকতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। রোজ অনেক কষ্টে একজন মৃত অফিসারের বাঁশি নেয়। এরপর সেটা দিয়ে সে নাবিকদের ডাকে, আর তারপরেই তারা রোজকে উদ্ধার করে। পরের দিন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য জাহাজ আসে। ক্যাল রোজকে খুঁজতে থাকে, কিন্তু রোজ ক্যালকে দেখে নিজের মুখ ঢেকে রাখে। আর এভাবেই রোজ বেঁচে গেলেও জ্যাক কিন্তু নিজের জীবন দিয়ে দেয়। এরপর বর্তমানে সিন দেখানো হয়, যেখানে রোজ তার জীবনের গল্প শেষ করে। রোজ জাহাজের কেবিন থেকে বের হয়। সেই পুরনো স্মৃতিগুলো মনে করতে করতে হার্ট অফ দ্য ওশিয়ান নামের হীরার নেকলেসটা সমুদ্রের মাঝখানে সে ফেলে দেয়। এই নেকলেসটা যে তার কাছে এখনো থেকে গিয়েছিল সেটা কাউকে সে বলে না। আসলে যখন ক্যাল তার নিজের কোটটা খুলে রোজকে পরিয়ে দেয়, তখন সেই কোটের পকেটে এই হীরার ডায়মন্ডটা থেকে গিয়েছিল। জ্যাকের সাথে দেখা হওয়ার পরেই রোজ তার জীবনের অর্থ খুঁজে পেয়েছিল, তাই জ্যাকের স্মৃতি সাথে নিয়ে সে পুরো পৃথিবী ঘুরছে। রোজ জ্যাকের কথা অনুযায়ী জীবনের প্রতিটি মুহূর্ত সত্যিকার অর্থে উপভোগ করেছে। আর এরপর রোজের জীবনের অন্তিম সময় চলে আসে। রোজ এই পৃথিবী ছেড়ে পরলোকে চলে যায়, কিন্তু সেটা ছিল রোজের কাছে স্বপ্নের পৃথিবী, যেখানে টাইটানিক জাহাজ আর জাহাজের সব মানুষ আগের মতোই ছিল। যেখানে জ্যাক আজও রোজের জন্য অপেক্ষা করছিল ঠিক সেই ঘড়িটার সামনেই। রোজ সেখানে পৌঁছায়, আর এভাবেই তাদের অসম্পূর্ণ ভালোবাসা পূর্ণতা পায়। এখানেই এই চমৎকার মুভিটা শেষ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিজানুর। তো এরকম অসাধারণ সব মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।